নমস্কার বন্ধুরা, নমস্কার। আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে সেলস কনসাল্টিং ফর নিউ বিজনেস। আমার সঙ্গে আছেন মিস্টার সব্যসাচী ভট্টাচার্য। নমস্কার। উনি বহুদিন ধরে এফএমসিজি এবং অন্যান্য ইন্ডাস্ট্রিতে সিনিয়র লেভেলে চাকরি করে এসেছেন। এখন উনি বিজনেস করছেন এবং আমাদের সাথে আছেন। আমরা কনসাল্ট করি, বিজনেস কনসাল্ট। তো উনি ওনার অভিজ্ঞতা এবং আমরা কিছু জিনিস নিয়ে আলোচনা করব, যেটা কিনা একটা নতুন বিজনেসকে কোনো প্রোডাক্টকে লঞ্চ করতে গেলে যেটা খুব ইম্পর্টেন্ট। কারণ আপনারা জানেন আমাদের পশ্চিমবঙ্গে চাকরির অবস্থা খারাপ, সারা দেশেই খারাপ। তাদের বহু লোক নতুন ব্যবসায় আসছেন এবং তারা হয়তো অনেক সময় বুঝতে পেরে বা না বুঝতে পেরে তারা ব্যবসাটাকে ঠিক করে চালনা করতে পারছেন না। সো তাদের হয়তো লস হচ্ছে বা তারা পারছেন না তাদের ডিজায়ার সাকসেস। সেই জন্যই আমরা আলোচনা করব সেলস কী করে করতে হবে নতুন বিজনেসে, কারণ সেলস আলটিমেটলি আপনাকে রেভিনিউ নিয়ে আসবে। তো আমরা স্টার্ট করছি। নমস্কার। অ্যাকচুয়ালি আমি দেখুন লাস্ট 22 ইয়ার্স ধরে আমি রয়েছি এফএমসিজি সেক্টরে রয়েছি, তাছাড়া অন্যান্য সেক্টরে আমি কাজের অভিজ্ঞতা রয়েছে আমার। তো সেলসে কাজ করতে গিয়ে আমি যেটা দেখেছি, যারা নিউ এন্টারপ্রেনার, যারা নতুন ম্যানুফ্যাকচারিং বিজনেসে আসছে, তারা আমার কাছে আসে, বলে যে আমি মার্কেট ধরতে পারছি না। এখন সব থেকে গোড়ার কথা আমাকে জানতে হবে এই অসুবিধাটা কেন ফেস হচ্ছে। যে কোনো প্রোডাক্ট একটা ম্যানুফ্যাকচার তো তৈরি করে ফেললাম, তারপর সেটাকে আমার কোন কাজে লাগবে সেটা আগে আমাকে দেখতে হবে। প্রথম ম্যানুফ্যাকচারিং করার আগে দেখতে হবে যে মার্কেটের ডিমান্ডটা কি প্রোডাক্টের আছে, সেই প্রোডাক্ট নিয়ে আমাদেরকে মাথাটাকে লাগাতে হবে, 1 নম্বর। 2 নম্বর দেখতে হবে তার ম্যানুফ্যাকচারিং কস্ট কি আছে আর আপনার ক্যাপিটাল, দুটোর মধ্যে ব্যালেন্স হচ্ছে কিনা, এই দুটো দেখে নিতে হবে। আর 3 নম্বর হচ্ছে মার্কেটিং স্ট্র্যাটেজি। এই তিনটের ভিতরে যদি আপনি ব্যালেন্স করতে পারেন তাহলে মোটামুটি একটা বিজনেসকে একটা জায়গায় নিয়ে যাওয়া যায়। কিন্তু কখনোই কোনো নতুন এন্টারপ্রেনাররা মনে করবেন না ওভার দ্য নাইটে আপনি একটা বিজনেসকে দাঁড় করিয়ে ফেলেছেন। এর জন্য আপনাকে কিন্তু ওয়েট করতে হবে কিছুদিন। যেমন ধরুন আপনার যে মেইন অবস্ট্যাকলসগুলো আসে নতুন এন্টারপ্রেনারদের ক্ষেত্রে, তারা টাকা ইনভেস্ট করে গেছে, মার্কেটে টাকা আটকে গেছে, মার্কেট থেকে টাকা রিয়েলাইজ করতে পারছে না, নতুন ম্যাটেরিয়াল চাইছে কিন্তু সেই টাকা দেওয়ার মতো জায়গাটাই নেই। তো এইসব জায়গাগুলোকে ওভারকাম করতে হবে কিভাবে, বিজনেসের নামার আগে প্ল্যানটা চেক আউট করতে হবে। আমরা এই প্ল্যানের জন্য আমরা একটা ছোট্ট প্রেজেন্টেশন নেব, আপনাদের আমি এর সঙ্গে শো করব। সেটা আমাদের হয়তো ডিসকাশনের পরে কন্টিনিউস করবে, আর এটা আমাদের ব্যাকগ্রাউন্ডে থাকবে। দেখুন, সেলস একটা অলওয়েজ একটা চ্যালেঞ্জ, আপনারা নিশ্চয়ই মানবেন। ম্যাক্সিমাম বিজনেসম্যানের যে প্রবলেমটা হয় সেলস। তো সেলস নিয়ে আমরা যাব। আমরা চ্যালেঞ্জ অফ সেলসের মধ্যে কী কী পড়ে দেখুন, আপনারা জানেন প্রাইস, প্লেস, প্রোডাক্ট, প্রমোশন এবং একটা হচ্ছে বিজনেস অপরচুনিটি। এটা হচ্ছে একটা সেলস বা মার্কেটিংয়ের এটাকে 4 P's অফ মার্কেটিং বলে। তো এটা ছাড়া আপনার কোনো সেলস হবে না। তো আমরা ডিটেলসে যাব একটার পর একটা পয়েন্টে। প্রাইস, আপনি প্রাইস বলতে আপনাকে প্রথম দেখতে হবে যে আপনি মার্কেট প্রাইস একটা হয় কস্ট বেসড হয়, আর একটা হয় অপরচুনিটি বেসড। প্রথম আমি আপনাকে বলি মার্কেট বেসড প্রাইসটা কি আছে। অর্থাৎ অ্যাট প্রেজেন্টে আমার প্রোডাক্টের, আপনি যে প্রোডাক্টটা নিয়ে কাজ করুন সেই প্রোডাক্টের অন্যান্য কম্পিটিটরসরা কি প্রাইসে রাখছে, সেটার কম্প্যারিজনে আপনার প্রাইসটাকে রাখতে হবে। আর সব থেকে ভালো হয় এক্ষেত্রে আপনি যদি সেটা তুলনামূলকভাবে একটু নিচু রাখতে পারেন সেই প্রাইসটাকে, তাহলে আপনার প্রোডাক্টটা রান করবার সম্ভাবনা বেশি থেকে যায়। ব্র্যান্ড আপনার যদিও নিউ, কিন্তু সেক্ষেত্রে একটা সম্ভাবনা থেকে যায়। এটা একটা হচ্ছে কস্ট বেস প্রাইস। কস্ট বেস প্রাইসটা কি আছে, যেমন ধরুন আপনি একটা প্রোডাক্ট ম্যানুফ্যাকচারিং করতে আপনার 1 টাকা লেগে গেছে, সেই প্রোডাক্টটাকে আপনি কত টাকা বিক্রি করলে আপনার প্রফিট মার্জিন যেটা আসবে, সেই প্রফিট মার্জিনটা মার্কেটের সাথে ম্যাচ করাতে হবে। তার উপরে যে আপনি প্রাইসটা নির্ধারণ করবেন সেই প্রাইসটাই হবে আপনার কস্ট বেস প্রাইস। আর লাস্ট হচ্ছে অপরচুনিটি বেসড। ধরুন আপনি এমন কোনো একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছেন যে সেটা সেই মুহূর্তে হাই ডিমান্ড রয়েছে কিন্তু সাপ্লাই চেইন কম আছে, সেক্ষেত্রে আপনি যে ম্যাক্সিমাম প্রাইসে আপনি সেটাই ইউটিলাইজ করতে পারেন সেই ম্যাটেরিয়ালটা। এটা হচ্ছে আপনার অপরচুনিটি কাজটা। নর্মালি এটা হয় আপনার টেকনোলজি বেসড প্রোডাক্ট, যেটা কিনা লোকে জানে না কত প্রাইস, ফার্স্ট মুভার অ্যাডভান্টেজ হিসেবে ওখানে পাওয়া যায়, মার্কেটে হয়তো নেই, আপনি হচ্ছে মনোপলি করছেন, সেখানে আপনি বেশি দাম নিতে পারেন।
আর উনি যেটা বললেন আপনি কস্ট বেস তো বুঝতেই পারলেন, আর মার্কেট বেস হচ্ছে কি আপনাকে সার্ভে করে বার করতে হবে যে এই প্রোডাক্টটা এই ধরনের প্রোডাক্ট উইথ কোয়ালিটি আপনি কত দামে বিক্রি করতে পারবেন। এক্স্যাক্টলি। এবার হচ্ছে প্লেস হচ্ছে কি আপনি কোথায় আপনি প্রোডাক্টটা বিক্রি করবেন, আপনার টার্গেট মার্কেট কি, এটা হতে পারে ডোমেস্টিক মার্কেট, হতে পারে ইন্টারন্যাশনাল মার্কেট, হতে পারে কম্বিনেশন অফ বোথ। এখন বহু প্রোডাক্টই আপনি দু জায়গাতেই বিক্রি হয়, ইন্টারন্যাশনাল এক্সপোর্টও করতে পারেন, আপনি ডোমেস্টিক মার্কেটও করতে পারেন। এটা হচ্ছে, এবং আপনাকে ডোমেস্টিক মার্কেটে বা এক্সপোর্টে ইন্টারন্যাশনালি মার্কেটিং করতে গেলে আপনাকে অনেক স্পেসিফিক জানতে হবে আপনি কোন এরিয়াতে আপনি আপনার প্রোডাক্টটা আপনি বিক্রি করতে চান, যেখানে আপনার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে। কম্পিটিটিভ অ্যাডভান্টেজ বলতে আপনার যেখানে আপনার প্রাইস, ওখানে কম্পিটিশন, আপনার প্রোডাক্ট কোয়ালিটি, ওখানে কাস্টমারদের ডিমান্ড, এইগুলো আপনার প্রোডাক্টের সাথে ম্যাচ করবে। সেটাই হচ্ছে আপনার রাইট প্লেস ফর ইউর প্রোডাক্ট। এবার আসছে প্রোডাক্টের সবার আগে আপনাকে ফার্স্ট যে পয়েন্টটা দেখতে হবে সেটা হচ্ছে স্ট্রেংথ। আপনার প্রোডাক্টের ইউএসপি কি আছে, ইউনিক সেলিং, ইউএসপি মিনস ইউনিক সেলিং পয়েন্ট, অর্থাৎ সেই প্রোডাক্টের স্ট্রেংথ সেটাই। দ্বিতীয় নম্বর হচ্ছে উইকনেস, আপনাকে জানতে হবে উইকনেসটা কি আছে, কেননা আপনি যে প্রোডাক্টটাকে ম্যাটেরিয়ালটাকে লঞ্চ করলেন সেই প্রোডাক্টের কম্পিটিটরস অলরেডি হয়তো এস্টাবলিশ প্রোডাক্ট নিয়ে কাজ করছে, সেটা হচ্ছে আপনার উইকনেস। ঠিক আছে, মানে এখানে কম্পিটিটর যারা অলরেডি এস্টাবলিশ, সেক্ষেত্রে আপনার প্রোডাক্ট কিন্তু আপনার ব্র্যান্ড, ইনফ্যাক্ট আপনার ম্যাটেরিয়াল নয়, আপনার ব্র্যান্ড কিন্তু সেখানে উইক। সেখানে আপনাকে একটা স্ট্র্যাটেজি তৈরি করতে হবে হাউ টু কম্পিট উইথ দ্য প্রেজেন্ট মার্কেট সিনারিও উইথ দ্য আদার ব্র্যান্ডস। থার্ড হচ্ছে অপরচুনিটিটা আছে কি, কোন রাস্তায় আপনাকে গেলে যে এই আপনি যে ম্যাটেরিয়ালটা তৈরি করেছেন কোন প্রাইসে রাখলে আপনি ম্যাটেরিয়ালটাকে অলরেডি লিকুইডেট করতে পারবেন, এটা হচ্ছে অপরচুনিটি। আর অপরচুনিটিগুলো আমাদের আজকে অনলাইন প্ল্যাটফর্মে এসে যাওয়াতে আমাদের কাছে কিন্তু অসংখ্য অপরচুনিটি এসে গেছে, অসংখ্য রাস্তা এসে গেছে। আমরা সেটা মডার্ন যে মিনসগুলো আছে সেটা আমরা যদি ইউটিলাইজ করি তাহলে কিন্তু আমাদের অপরচুনিটির যে পরিসরটা, অর্থাৎ আমাদের যে জুরিডিকশনটা অনেকটা বেড়ে যাবে। আর থ্রেট হচ্ছে মার্কেটে নাম্বার ওয়ান প্রোডাক্ট দিয়ে যদি বলি, আপনার প্রোডাক্ট যদি পেরিশেবল হয় অর্থাৎ পচনশীল দ্রব্য হয়, তাহলে আপনাকে মনে রাখতে হবে সেটা আপনাকে কতদিনের মধ্যে আপনাকে ক্লায়েন্ট খুঁজে বার করতে হবে, কতদিনের মধ্যে আপনাকে মার্কেটটাকে সেল আউট করতে হবে, এগুলো মাথায় রাখতে হবে। থার্ড হচ্ছে আর একটা জিনিস অনেক ক্ষেত্রে হয়, যদি আপনি ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের ক্ষেত্রে যান তাহলে ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কে দেখা যাচ্ছে যে আপনি হয়তো ডিস্ট্রিবিউটারকে ম্যাটেরিয়াল পাঠিয়ে দিয়েছে, ডিস্ট্রিবিউটার মার্কেটে আপনার সেলস রিপ্রেজেন্টেটিভ বা সেলস অফিসার মার্কেটে কাজ করে বারও করে ম্যাটেরিয়াল বার করে দিয়েছে, কিন্তু আপনার ডিস্ট্রিবিউটার টাকা দিচ্ছে না আপনার কোম্পানিকে। এটা একটা থ্রেট হতে পারে। আর একটা থ্রেট হচ্ছে কি, যে যদি আপনারা ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেসের সাথে থাকেন তাহলে এক্সপোর্টের ক্ষেত্রে অনেক সময় দেখা যাচ্ছে যে অনেকেই না বুঝে আগে ম্যাটেরিয়াল পাঠিয়ে দিচ্ছে। এগুলো কখনোই করবেন না, কারণ এগুলোর ক্ষেত্রে অনেক সময় আপনারা কিন্তু চিট হবেন। তো আগে আপনারা এলসিতে যেতে পারেন, বা এলসি মানে মিনস লেটার অফ ক্রেডিট, খুব সুন্দর একটা মাধ্যম যেটা আমাদের এক্সপোর্টের ক্ষেত্রে আমাদের খুব বিশ্বাসযোগ্য মাধ্যম। এই মাধ্যমটা আপনারা ইউজ করতে পারেন। এই থ্রেডগুলোকে একটু মাথায় রেখে চলতে হবে। আরো দুটো থ্রেড আপনাকে বলছি, যেটা প্রোডাক্টের ক্ষেত্রে হয়, ধরুন আপনার কোনো প্রোডাক্ট অবসোলেট হয়ে যাচ্ছে, বা যেটার জন্য আরো কম্পিটিশন এসছে, বা সেটা থেকে অনেক সুপারিটি প্রোডাক্ট আসছে, সেটা হচ্ছে আপনার প্রোডাক্ট থ্রেডের মধ্যে পড়বে। যেমন ধরুন আপনাদের আগে ছিল পিসিও বিজনেস, সেই বিজনেসটা যারা বুঝতে পেরেছিল ট্রেড, তারা অন্য বিজনেসে শিফট করে গেছে, কিন্তু যারা যায়নি তাদের ওভারনাইট বন্ধ হয়ে গেছে। বা ধরুন আগে মোমবাতি চলতো আগের দিনে, আজকের দিনে মোমবাতি চলে না, কারণ এখানে লোডশেডিং হয় না। এটা হচ্ছে একটা ট্রেড এই ইন্ডাস্ট্রির। সুতরাং প্রোডাক্ট ট্রেড বলতে সেটা আপনাদের আগে থেকে বুঝতে হবে, আইডেন্টিফাই করতে হবে যে এই প্রোডাক্টের লংজিভিটি বা এটা ডিউরেবিলিটি কতদিন চলতে পারে। আর অপরচুনিটি মানে আপনি নতুন কি অ্যাভিনিউজ আসছে, এই প্রোডাক্টের অপরচুনিটি কিরকম বাড়ছে। ধরুন আপনি জানলেন যে ধরুন বাংলাদেশ, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, বাংলাদেশে এখন লোডশেডিং হতে পারে, সুতরাং বাংলাদেশে যদি কেউ মোমবাতি সাপ্লাই করে তার ভালো বিজনেস হবে, এটা একটা অপরচুনিটি। কারণ ওখানে ইলেকট্রিকের বিল দিতে পারছে না বলে আদানি সাপ্লাই বন্ধ করে দেবে। উইকনেস হচ্ছে আপনার প্রোডাক্টের মধ্যে আপনি জানেন কোনগুলো আপনার যথেষ্ট প্রোডাক্টের কোয়ালিটি অতটা হয়তো ভালো না, আপনার কম্পিটিশনে হয়তো আসবে না প্রাইস কম্পারিজনে, সেটা হচ্ছে উইকনেস। আর স্ট্রেংথ তো ডেফিনেটলি আপনি জানেন আপনাদের প্রোডাক্টের কি আছে, এটা উনি যেটা বলেন আমি জাস্ট কতগুলো অ্যাড করলাম আর কি। নেক্সট হচ্ছে প্রমোশনস। আপনি প্রোডাক্টটাকে যে প্রমোট করবেন, কি চ্যানেলে প্রমোট করবেন। প্রথমে হচ্ছে আপনার 3 টায়ার ডিস্ট্রিবিউশন চ্যানেল, যেটা হচ্ছে আপনি নর্মাল আপনাদের যে ডিস্ট্রিবিউশন সিস্টেম, কিরানা স্টোর, প্রথমে স্টকিস্ট, হোলসেলার, স্টকিস্ট, রিটেলার,
যেখান থেকে কাস্টমার হয়, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি। এটা হচ্ছে আপনার 3 টায়ার ডিস্ট্রিবিউশন মডেল। তারপরে যে B2B মানে কর্পোরেট সেলস বা ইনস্টিটিউশনাল সেলস। যদি এটা যদি কোনো ট্রাস্ট বা যেমন হয় তাহলে এটাকে বলা হয় ইনস্টিটিউশনাল। কোনো স্কুল, কলেজ, কোনো ধরুন হসপিটাল, অ্যাসোসিয়েশনকে যদি বিক্রি হয় তাহলে ইনস্টিটিউশনাল সেলস বলবে, আর যদি কোনো কর্পোরেটকে বিক্রি হয় সেটাকে বলে B2B কর্পোরেট। তারপরে হচ্ছে গিয়ে মডার্ন ট্রেড। মডার্ন ট্রেড হচ্ছে কি ধরুন আজকের দিনে যে এগুলো ধরুন বিগ বাজার, স্মার্ট বাজার, আগে ছিল বিগ বাজার, স্পেন্সার্স, রিলায়েন্স ফ্রেশ, এগুলো হচ্ছে গিয়ে আপনার মডার্ন ট্রেড। সুপার মার্কেট যেগুলো, হাইপার মার্কেট, সুপার মার্কেট, এগুলো সেখানে কি বাল্কে ওরা ডিল করে, অনেক সময় হচ্ছে রিজিওনাল বা ন্যাশনাল লেভেলে একসঙ্গে বাই করে, যার ফলে অনেক টাকা ডিলিং হয়। সেখানে একটা ক্রেডিট পিরিয়ড দিতে হয়, সেখানে আপনার বিক্রিটা হয়ে যাবে। সেখানে অনেক সময় আপনাকে প্রমোটার দিতে হবে, অনেক সময় প্রমোটার দিলে হবে না, ওই শপ কনসেপ্ট থাকে একটা। এটা ছাড়াও হয়, এটা হচ্ছে মডার্ন ট্রেড। আরেকটা হচ্ছে হোরেকা হচ্ছে আপনার হসপিটাল, হোটেল, এই যে আপনার ক্যাফে, এই যে চেনটাতে হয়, এটাও এক ধরনের আপনার B2B বা ইনস্টিটিউশনাল B2B বলতে পারেন। কিন্তু এই যে একটা স্পেসিফিক, যেহেতু এটা নর্মালি ফুড আইটেমসের উপর হয়, এটা হচ্ছে হোরেকা সেলস। আরেকটা আপনার খুব পপুলার এখন, যেটা খুব মানে উঠতি এবং চলছে, সেটা হচ্ছে ই-কমার্স লাইক অ্যামাজন, ফ্লিপকার্ট, এই ধরনের মানে ই-কমার্স। আজকের দিনে ধরুন আজকে রেস্টুরেন্ট বিজনেসটাও ধরুন অ্যাপসের মাধ্যমে আপনার ই-কমার্সই বলতে পারেন আপনি চলে এসে। সুতরাং আপনাকে একটা কী করতে হবে, প্রপার একটা চ্যানেল মিক্স করতে হবে, যে আপনি কোন চ্যানেল দিয়ে আপনার প্রোডাক্টটা কোন চ্যানেলে কতটা বিক্রি হতে পারে, এবং প্রত্যেকটা প্রোডাক্ট অনুযায়ী আপনার ডিস্ট্রিবিউশন সিস্টেমটা ম্যাটার করবে। এটা কিন্তু সব প্রোডাক্টে কিন্তু একরকম হবে না। কোনো জিনিস ই-কমার্সে ভালো হতে পারে, কোনো জিনিস হয়তো ই-কমার্সে হবে না। ধরুন আপনি গাড়ি, ধরুন আপনি একটা 2 হুইলার বিক্রি করছেন বা 4 হুইলার, আপনি কখনোই ই-কমার্সে পারবেন না, কারণ সেখানে একটা হাই ভ্যালু প্রোডাক্ট, সেখানে কাস্টমার নিজে দেখবে, সে রিয়েলাইজ করবে, হয়তো ডেমো দেখতে হবে, টেস্ট ড্রাইভ করবে, তারপরে সে প্রোডাক্ট নেবে। সুতরাং ই-কমার্সে এই ধরনের বিজনেস হবে না। কিন্তু ধরুন একটা কোনো ফুড আইটেম হতে পারে, বা ধরুন কোনো কনজিউমার ডিউরেবলস হতে পারে, সেটা কিন্তু আপনার ই-কমার্সে হতে পারে। নর্মালি টেকনিক্যাল যে প্রোডাক্টগুলো সেটা ই-কমার্সে হয় না, সেটা নর্মালি B2B-তেই হয়, ওটা রিটেলেও অতটা হয় না বা অন্যান্য ডিস্ট্রিবিউশনে হয় না। FMCG নর্মালি 3 টায়ার ডিস্ট্রিবিউশনে যায়। তো এইভাবে আপনাকে সেগরিমেন্ট করতে হবে, আপনার প্রোডাক্ট কী আছে সেই অনুযায়ী আপনাকে আপনার যে ডিস্ট্রিবিউশন মডেলটা সেলসের, ওটাকে ডিরাইভ করতে হবে। যদি আপনার কাছে কোনো বিজনেসের অপরচুনিটি আসে, সেটা আপনারা আগে থেকেই নেগেটিভ হবেন না, নেগেটিভ মুডে যাবেন না, সেটা আপনার বিজনেসে কনভার্ট হয়। কেননা বিজনেস একটা প্রবাবিলিটির জায়গা, ঠিক আছে? তো সেখানে একটা পজিটিভ প্রবাবিলিটি সবসময় থেকে থাকে। আর দেয়ার অলওয়েজ অ্যানাদার ওয়ান কামিং, একটার পেছনে আর একটা আপনার থাকবেই। তো এই জিনিসগুলোকে মাথায় রেখে আপনারা বিজনেস যদি করেন, এবং পেশেন্সটা হচ্ছে মেইন জিনিস। এগুলো যদি পেশেন্স রেখে এই জিনিসগুলো ফলো করেন, এই যে স্টেপগুলো বলা হলো, এই স্টেপগুলো যদি আপনারা ফলো করেন, আপনার বিজনেস আসতে বাধ্য, আপনি সাকসেস হতে বাধ্য। এটা একটা প্রভাব আছে, এটা অ্যাকচুয়ালি বিজনেস আর লাইক বাসেস, একটার পরে একটা আপনার বাসের মধ্যে অপরচুনিটি আসবে, আপনার খালি ধরার ক্ষমতা থাকতে হবে, এবং ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্য রাইট অপরচুনিটি দ্য রাইট টাইম। প্ল্যান ফর বিজনেস লঞ্চ, কী করে বিজনেস লঞ্চ করবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে প্ল্যানিং। আপনাকে প্ল্যান করতে হবে, তারপরে আপনার আছে সেলস অ্যান্ড মার্কেটিং, আপনাকে দেখতে হবে, তারপরে হচ্ছে HR, তারপর ফাইন্যান্স, তারপর আপনার লঞ্চ। তো আপনার প্ল্যানিংয়ে আপনি মেনলি প্রোডাক্টটাকে প্ল্যান করবেন প্রথমে, তারপর হচ্ছে কি আপনার স্ট্র্যাটেজি হচ্ছে সেলস অ্যান্ড মার্কেটিং স্ট্র্যাটেজি ডিরাইভ করবেন, যে কী করে আপনি ওটাকে করবেন। ম্যান পাওয়ারের জন্য রাইট ম্যান পাওয়ারকে আপনাকে হায়ার করতে হবে, কারণ ম্যান পাওয়ার ছাড়া আপনি কোনো ব্যবসায়ী চালাতে পারবেন না। ফাইন্যান্স, আপনাকে জানতে হবে কী করে ফাইন্যান্স প্রথমে আপনাকে অ্যাকোয়ার করতে হবে টু স্টার্ট উইথ দ্য বিজনেস। আপনার ক্যাপিটাল চাই, তারপর হচ্ছে ম্যানেজিং অফ দ্য ফাইন্যান্স ম্যানেজমেন্টের মধ্যে ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্টটা আসবে, যে আপনার কাছে কত টাকা আছে, কত টাকার আপনার প্রজেক্টেড কস্ট আছে ইন কামিং ডেজ ফর দ্য 1 year, 2 months, 3 months, 1 year, এবং সেই অনুযায়ী আপনার ক্যাশ ফ্লো কীরকম আসবে সেটাকে খুব ভালো করে ম্যানেজ করা। আপনি কত টাকা লোন নেবেন, কত টাকা আপনি নিজের ইনভেস্টমেন্ট করবেন, আপনার ডেটার থেকে কত টাকা আসবে, কিছু যদি আটকে যায় টাকা তখন আপনার কী হবে, আপনি ক্রেডিটকে কত তাড়াতাড়ি আপনি কোন টাকাটা আগে ছাড়বেন, এই সবকটাই আপনার ক্যাশ ফ্লো ম্যানেজমেন্টের উপর পড়ে। এটা আপনার ব্যবসায়ের মানে বিজনেস নেচারের উপর ডিপেন্ড করবে আপনি ক্যাশ ফ্লোটা। তারপরে আসছে আপনার লঞ্চ, এবার হচ্ছে এক্সিকিউশন। এই যে সবকটা আপনি করলেন, তারপরে হচ্ছে আপনি এক্সিকিউট কীরকমভাবে করছেন আপনি প্রত্যেকটা জিনিস, তারপরে আপনার বিজনেস সাকসেস ডিপেন্ড করবে। এই চারটে যে পিলার বলা হলো, এই চারটে পাঁচটা পিলার বলা হলো, এই 5টা পিলারের উপর টোটাল বিজনেসটা আপনার দাঁড়িয়ে থাকবে। এবং প্রপার ওয়েতে যদি স্ট্র্যাটেজিগুলো আপনারা ইমপ্লিমেন্ট করতে পারেন, তো অটোমেটিক্যালি আপনি আপনার রেজাল্ট পাবেন। সাকসেসফুল বিজনেস কি ডিমান্ড করে, এটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। হয়তো দেখবেন আপনি কিছু বিজনেসম্যান সফল হচ্ছে, কিছু বিজনেসম্যান সফল হচ্ছে না। সফলতার একটা ফান্ডা হচ্ছে 1000 days সার্ভাইভাল। যদি 1000 দিন যদি একটা বিজনেস সার্ভাইভ করে, তার মানে বোঝা যায় যে ব্যবসাটা চলতে পারে।
এরকম স্ট্র্যাটেজি করে দেখা গেছে আমেরিকাতে, আমি ইন্ডিয়ার স্ট্যাটিস্টিক্স আমি বলতে পারবো না, আমি একটা বইয়ে পড়েছিলাম যে ওখানে প্রায় 70-80% বিজনেস ফেল করে উইদিন 1 year অফ স্টার্টিং। তো বিজনেস কেন ফেল করে, তার জন্য কতগুলো জিনিস দরকার হয় বিজনেস, সেটা থাকে না। এক নম্বর হচ্ছে প্ল্যানিংটা যদি ভুল থাকে সেটা তাহলে বিজনেস ফেল করবে। ডিটেল প্ল্যানিং চাই, মানে প্ল্যানিং মানে ওপর না, এবং প্ল্যানিংটা হতে হবে বাস্তবসম্মত হতে হবে, প্র্যাগমেটিক ওয়েতে এটা প্ল্যান করতে হবে, রিয়েলিস্টিক হতে হবে প্ল্যানটা। তারপর হচ্ছে আপনার হচ্ছে ইউটিলাইজেশন অফ দ্য রিসোর্সেস, অপটিমাম ইউটিলাইজেশন অফ দ্য রিসোর্সেস, মানে আপনার কাছে যেটা আছে সেটা 100% ইউটিলাইজেশন চাই। আপনার কাছে আছে ধরুন একটা মেশিনারি, 5টা মেশিনারি, আপনি 2টোকে চালাচ্ছেন, 3টেকে চালাচ্ছেন না, এটা হচ্ছে অপটিমাম হলো না। তাহলে আপনার যতটা আছে, আপনার একটা হোটেল খুলেছেন আপনি, আপনার ওখানে যতগুলো সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে সব কটাকে আপনি ইউটিলাইজ করছেন না, যাতে আপনার টাকাটা তাড়াতাড়ি করে আপনি রেভিনিউটা জেনারেট বেশি করতে পারেন। ডেডলাইন যখন আপনার আসে, আপনাকে ডেডলাইন মিট করতে হবে, প্রত্যেকটা আপনার গোল তৈরি করতে হবে যে আমি এই দিনের মধ্যে এই কাজটা করব, তারপরে ওই কাজটা শুরু হবে, এবং একটা সিকোয়েন্সিয়াল প্রসেসে করতে হবে যে এটার আগে এটা হবে, এটার পরে এটা হবে, এই কাজের আউটপুট ওই আরেক পরের কাজের ইনপুট হিসেবে হয়তো ট্রিটেড হবে। সেখানে আপনি যদি ডেডলাইন মিস করেন তাহলে কি হবে, প্রত্যেকটা কাজ আপনার ডিলেড হয়ে যাবে। ডিলেড হওয়া মানে আপনার প্রজেক্টের আপনার যে টাইম আপনার যে কস্ট সেটা আপনার বেড়ে যাবে, এবং হয়তো দেখা গেল যখন কি আপনি পৌঁছলেন সেখানে হয়তো দেখুন প্রোডাক্টটার দাম হয়তো কমে গেছে, বা প্রোডাক্টের ডিমান্ড চেঞ্জ হয়ে গেছে, বা ইউ হ্যাভ লস্ট মেনি অপরচুনিটিস। সুতরাং আপনার ডেডলাইন মিট করাটা ভীষণ দরকার। তারপরে পয়েন্ট আছে ক্যালকুলেটেড রিস্ক কি? ক্যালকুলেটেড রিস্ক হচ্ছে প্রত্যেকটা আপনার ব্যবসায়ী একটা রিস্ক থাকে, সেখানে আপনি একটা মানে আপনার রিস্কটা হবে ক্যালকুলেটেড, যে আমি এটা হলে ম্যাক্সিমাম এটা হতে পারে, না হলে এটা হবে, মানে এর নিচে যাবে না। সো আপনার একটা র্যাক রেট, মানে একটা স্ট্যান্ডার্ড মানে আপনাকে রাখতে হবে যে এর নিচে আমি যাবে না বিজনেস, এবং রিস্কটা আমার হবে ক্যালকুলেটেড, যে আমি ইনভেস্ট করলাম এটা একদম ডুবে যাবে না, কিছু না কিছু হবে, এটা খুব ইম্পর্টেন্ট। তাহলে কি হবে, আপনার ব্যবসা যদি একটু কমও চলে তাহলে আপনি মানে এটা গ্যামলিং হবে না কখনো, বিজনেস ইজ নট এ গ্যামলিং। তো আপনাকে সেইটা মাথায় রেখে কিন্তু চলতে হবে। সাকসেসফুল বিজনেস যারা করে তারা কিন্তু এইটা করে, তাদের প্ল্যান এ, প্ল্যান বি, প্ল্যান সি সবসময় থাকে। ডিসিশন টেকিং আপনার কাছে ভীষণ ইম্পর্টেন্ট। আপনার কাছে যখন আপনি ব্যবসা মানে একটা চৌরাস্তা দাঁড়িয়ে আছেন, চারদিকের আপনার রাস্তার গেছে, আপনি কোন রাস্তাটা আপনি সিলেক্ট করবেন, কোন দিকে যাবেন, সেটা সবসময় আপনাকে ডিসিশন নিতে হবে, প্রতিদিন আপনাকে ডিসিশন নিতে হবে। এই ডিসিশনের জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ইনফরমেটিভ হতে হবে, আপনার কাছে সমস্ত ইনফরমেশন থাকতে হবে। ইনফরমেশন ছাড়া আপনি ডিসিশন নিতে পারবেন না। আপনার নিজস্ব স্ট্রেংথ, আপনার টিমের স্ট্রেংথ, আপনার বিজনেস এনভায়রনমেন্ট, আপনার লোকালিটি, আপনার ক্যাপিটাল, এভরিথিং উইল কাম ইনটু দ্য পিকচার। আদারওয়াইজ কিন্তু আপনি প্রপার ডিসিশন নিতে পারবেন না। এবং আপনাকে ভবিষ্যৎ দেখার ক্ষমতা চাই, যে আমি এইটা হতে চলেছে, মার্কেটের সিনারিওতে, পলিটিক্যালি, ইকোনমিক্যালি, এনভায়রনমেন্টালি সব কিছু হতে চলেছে। যেমন ধরুন আজকের দিনে সবাই ইভি কার, ব্যাটারি ড্রিভেন গাড়ি নামছে, কারণ কি ভবিষ্যতে দেখা যাবে যে আপনার তেলের দাম বেড়ে যাবে, তেল পাওয়া যাবে না, গাড়িগুলো হয়তো চলবে না, সেই জন্য এখন সবাই কি, যেটা হচ্ছে ফিউচারিস্টিক, এবং বিভিন্ন কোম্পানি দেখবেন আসবেন যারা ব্যাটারি বানাবে, যারা চার্জিং স্টেশন বানাবে, এটা হচ্ছে ফিউচারিস্টিক থিং। সুতরাং এইখানে যদি কেউ রিস্ক নিয়ে, ক্যাপিটাল নিয়ে নামে, সে আগামী দিনে সে গেইন করবে। এটাকে হচ্ছে ক্যালকুলেটিভ আপনার ডিসিশন মেকিং। কোন ডিসিশনটা আমি নেব, মেজর স্কিলস অফ দি বিজনেস ওনার। দেখুন একটা ব্যবসা যখন আপনি করবেন, আপনার কিছু বেসিক স্কিল আপনার কাছে এক্সপেক্টেড আপনার কাছে থাকবে, তা নাহলে কিন্তু আপনি ব্যবসাতে বড় মাপের সাকসেস পাবেন না। আমি এটা মেজরিটি বিজনেসে আমি বলবো না সব বিজনেসে সব রকম স্কিল লাগে, এটা আমি আমাদের 90% বা 70-80% বিজনেসে আমি এই স্কিলগুলোই আমরা দেখেছি যে লাগে। তো একটা হচ্ছে আপনার টাইম ম্যানেজমেন্ট হচ্ছে কি, আপনি ডেডলাইন মিট করতে গেলে আপনাকে টাইম ম্যানেজমেন্ট লাগবে, সেটা ছাড়া আপনি করতে পারবেন না। ডেডলাইন আপনাকে মিট করতে হবে। তারপর হচ্ছে আপনার ওয়েস্ট ম্যানেজমেন্ট। আপনি যখন মানে আপনাকে দেখতে হবে অপটিমাম ইউটিলাইজেশন অফ দ্য রিসোর্সেস যেন হয়, মানে আপনার যেন ওয়েস্টেজ না হয় কোনো জিনিস, সেটা টাকার হতে পারে, কোনো স্টকের হতে পারে, টাইমের হতে পারে, এভরিথিং। এটা যেন কাউন্টেড থাকে, সেটা যেন একটা লিমিটেড বাইরে বা একটা ভ্যারিয়েন্সের বাইরে আপনার না যায়, সেটা 5%, 2% যাই হোক না কেন, তার কন্ট্রোলের মধ্যে যদি থাকে তবে কিন্তু আপনি বিজনেসে আপনি সফল হতে পারবেন। আপনার একটা খুব ইম্পর্টেন্ট স্কিল হচ্ছে দরকার হচ্ছে সে ডেলিগেশন। এটা কামস আন্ডার পিপল ম্যানেজমেন্ট, ম্যান ম্যানেজমেন্ট বা পিপল ম্যানেজমেন্ট। ডেলিগেশন হচ্ছে আপনি কাকে দিয়ে কাজটা করাতে পারবেন, যে কাজটা আপনি কাউকে করাতে পারবেন সেখানে পজিশন ক্রিয়েট করে আপনি করান, এবং চেষ্টা করুন এমন ধরনের পজিশন ক্রিয়েট করতে যেখানে ইউ শুড গেট দ্য রেভিনিউ, দ্য কোম্পানি শুড আর্ন রেভিনিউ। অকারণে আপনি ওভারহেড বাড়াবেন না, তাতেও হবে না। এবং ডেলিগেশনকে রাইট ম্যান শুড বি ডেলিগেটেড ফর দ্য রাইট জব।
এটা খুব ইম্পর্টেন্ট বিজনেসের জন্য। আপনি যে লোকটা যে কাজ জানে তাকে যদি সেই কাজটা না দিয়ে আপনি যার যে কাজ জানেন তাকে যদি দেন, তাহলে আপনার ওখানে আপনার ফেলিওর, ওয়েস্টেজ, এবং সেখানে হতে পারে আপনার বড় ক্ষতি হয়ে যেতে পারে। মানে তাকে সেই কাজটা দিতে হবে যে কাজটা জানে, দরকার পড়লে তাকে ট্রেন করে তাকে আপগ্রেড করতে হবে। মানে you have to before implementation of anything, of any kind of manpower or any kind of product, you have to understood the position and the situation. You have to calculate this first. Suppose আপনি যে ছেলেটা ধরুন, যে ছেলেটি বা যে মেয়েটি রিসেপশনিস্টের জন্য ভালো হবে, তাকে যদি আপনি ক্যাশে বসিয়ে দেন, অ্যাকাউন্টসের কাজ দেখেন, তাহলে আপনার টোটাল জিনিসটা ডিস্টার্ব হয়ে যাবে। তো এই জিনিসগুলোকে মাথায় রাখতে হবে। তারপরে ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, দেখুন ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের মধ্যে একটা হচ্ছে আপনার বিজনেসে কী করে আপনি নতুন ফান্ড দেবেন, সেটা লোন হতে পারে, নিজের টাকার ইনভেস্টমেন্ট হতে পারে, আর বড়ো ব্যবসাতে ধরুন অনেকভাবে হয়, শেয়ার মার্কেটে লঞ্চ করে হয়, অনেক মানে লিস্টিং করে হয়, আইপিও, এফপিও অনেকভাবে হয়। বাট ছোটো ব্যবসার জন্য, এগুলো ছোটো ব্যবসার জন্য মেনলি, সেটা হচ্ছে নিজের টাকাগুলো, আত্মীয়র টাকা লাগলো, বন্ধুর থেকে টাকা নিল, নিজের ইনভেস্টমেন্ট করলো, ব্যাংক থেকে ধার নিল। তো এই ধরনের ভাবে আপনাকে এবং সবচেয়ে বড় কথা, আপনি যখন টাকাটা নেবেন আপনাকে জানতে হবে আপনার টাকাটা কিন্তু রিপেও করতে হবে, সেটা আপনার টাকা হোক বা না হোক। কারণ আপনার একটা নিজের টাকা হলো একটা নোশনাল কস্ট থাকে, যে ইন্টারেস্টটা আপনি পাচ্ছেন না, সেটাও কিন্তু আপনাকে রিপে করতে হবে নিজেকে। ঠিক আছে, সুতরাং আপনি যদি বাবার থেকেও টাকা নেন তার জন্য আপনাকে কিন্তু ওটা অ্যাকাউন্টেবল হতে হবে। সুতরাং আপনি কিন্তু কাস্টোডিয়ান অফ দি মানি, ইনভেস্টার্স মানি, যখন আপনি বিজনেসে টাকাটা লাগাচ্ছেন। সুতরাং আপনাকে এই রিসোর্স ম্যানেজমেন্ট, ফাইন্যান্স ম্যানেজমেন্ট খুব ভালো বুঝতে হবে। যে আপনার কাছে যদি কখনো আইডিয়াল ফান্ড আসে যেটার হয়তো ইউটিলাইজেশন নেই, সেটার জন্য যদি যেটা 10 দিন 15 দিন বা 1 মাসের জন্য আসে, সেটা এমনভাবে রাখতে হবে যেখানে কিছু ইন্টারেস্ট আসে। আপনার কাছে যদি টাকার দরকার আছে, আপনাকে বুঝতে হবে যে টাকাটা আমার কবে কতদিন পরে দরকার হবে, সে অনুযায়ী আগে থেকে টাকা ম্যানেজ করে রাখা, যাতে আপনার কোনো জিনিস আটকে না যায়। এটা হচ্ছে ফান্ডস ম্যানেজমেন্ট। এবার যে প্রোডাক্টে আপনাকে যেটা করতে হবে, আপনাকে মাস্টারি হতে হবে, প্রোডাক্ট নলেজ, মানে মাস্টারি বলতে আপনাকে নলেজ খুব ভালো থাকতে হবে। আপনি যে প্রোডাক্ট নিয়ে বা সার্ভিস দিয়ে ডিল করছেন, আপনি যদি সার্ভিস বা প্রোডাক্টে যদি এক্সপার্ট হন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। আপনি আজকে মাইক্রোসফটের বিল গেটস বা আপনি স্টিভ জবসের দেখেন, স্টিভ জবসের স্কিল কী ছিল? উনি হচ্ছেন প্রোডাক্ট স্পেশালিস্ট। উনি যে অ্যাপেলের ডিজাইন করেছেন, উনি যে সফটওয়্যারটা বানিয়েছিলেন অ্যাপেলের, ওটা একটা ওয়ার্ল্ড ফেমাস। ওনাকে এক সময় কোম্পানি থেকে বার করে দেওয়া হয়েছিল, তারপরে আবার উনি ফিরে আসেন অ্যাপেলে। কারণ কি, তখন অ্যাপেলের ডিক্লাইন হচ্ছিল। উনি এত ভালো বুঝতেন প্রোডাক্টটা যে উনি জানতেন ওনার কোনো কম্পিটিশন নেই। তো এইরকম আপনার ব্যবসাতে হয়তো ছোটোখাটো ক্ষেত্রে আপনাকে বুঝতে হবে। আপনি যে ট্রেডারও হন, ধরুন আপনি চালের ব্যবসা করেন, তাহলে আপনাকে চালটা নিয়ে জানতে হবে। আপনি যদি চায়ের বিজনেস করেন, তাহলে আপনাকে চাটা ভালো করে বুঝতে হবে। বা যে কোনো সার্ভিস, যারা কনসাল্টিং করে বা আমাদের মতো, তাহলে আমাদের কনসাল্টিং বিজনেসটাকে বুঝতে হবে, নেচার অফ দ্য বিজনেস, বিভিন্ন ধরনের বিজনেস। এইটা না হলে কিন্তু আপনি হ্যান্ডেল করতে পারবেন না। তো আমরা ইনার্শিয়ালি আমরা এই 5টা কভার করলাম বিজনেস কোয়ালিটিস। এইগুলো কিন্তু আপনাকে অ্যাজ এ বিজনেস ওনার আপনাকে অ্যাকোয়ার করতে হবে স্কিলটা। তারপরে হচ্ছে ফোকাস। আপনি যাই করুন, আপনার কিন্তু ফোকাস রাখতে হবে, আপনি ডিফোকাস হতে হবে না। ফোকাসের সঙ্গে উনি বলেছেন আগেই, সেটা হচ্ছে আপনার পেশেন্স। ফোকাস অ্যান্ড পেশেন্স, এই দুটো কিন্তু মানে বোথ গোজ হ্যান্ড বাই হ্যান্ড। এটা ছাড়া কিন্তু আপনি সাকসেসফুল হতে পারবেন না বিজনেসে। সামারিতে আমরা যেটা বললাম এতক্ষণ ধরে, আপনি বুঝলেন। প্রথমের কথা হচ্ছে আপনাকে প্ল্যানিং থাকতে হবে, আপনার নিজের স্কিলটা জানতে হবে, আপনাকে মার্কেটটাকে বুঝতে হবে, এবং আপনার লোকজনকে রাখতে হবে, ফাইন্যান্স বুঝতে হবে, কমপ্লিট একটা জিনিস নিয়ে করতে হবে। এটা একটা টিম গেম, টোটাল একটা ম্যানেজমেন্ট আপনাকে রেডি করতে হবে। টাইম ম্যানেজমেন্ট, ম্যান ম্যানেজমেন্ট, ফাইন্যান্স ম্যানেজমেন্ট, সমস্ত কিছু এগুলো আপনাকে রাখতে হবে। মানে এটা একটা ক্রিকেট বা ফুটবল টিমে যেরকম হয় না, যে আপনাকে প্রত্যেকটা ডিভিশনের জন্য আলাদা স্পেশালাইজড লোক হতে হবে, বোলার থাকবে, কিপার থাকবে, ফিল্ডার থাকবে, সব রকম। এটা কিন্তু তাই বিজনেস কিন্তু একটা টিম গেম, না হলে কিন্তু লং টার্মে কিন্তু আপনি সাকসেস পাবেন না। আমাদের প্রেজেন্টেশন দেখার জন্য ধন্যবাদ। আপনাদের যদি কোনো ডাউট থাকে, কোনো ব্যবসা শুরু করতে চাইছেন, বা আপনাদের মার্কেটিং বা সেলস বা কোনো ডিভিশনে, ফাইন্যান্স, বিট বা HR বা ডিজিটাল মার্কেটিং এখন আমরা করি, এছাড়া এই ধরনের যদি কোনো আপনাদের গাইডেন্স লাগে বা কোনো সার্ভিসেস লাগে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে বোর্ডে। ধন্যবাদ। নমস্কার।